This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কিভাবে শুরু হলো বাংলায়, মানে উড়িষ্যা থেকে বঙ্গবিজয় শুরুটা হলো কি করে রবি কিনারে? প্রথম ছবি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওডিয়া ফিল্ম which was সিলভার জুবলি। বেঙ্গলি ফাউন্ডেশনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী 100 জনের মধ্যে 17 জন বাংলা ছবি দেখতে যান। ভাবা এই পরিসংখ্যান, এই স্ট্যাটিস্টিক্স চিন্তায় ফেলে আপনাদের। I would say, I would not blame the audience. We are also not giving them proper product. We should give them something যাতে ওরা হলে আসবে। দক্ষিণে এই যে একের পর এক নায়কের উত্থান হয় এবং একই সঙ্গে আমরা অনেকগুলো মুখ দেখতে পাই, বৈচিত্র্য দেখতে পাই, কিন্তু বাঙালি কোথাও ব্র্যান্ডে বিশ্বাস করে বলে বাংলায় পরিচালকরাও নতুন কিছু করতে ভয় পায়। হ্যাঁ, ওরা ডেফিনেটলি ভয় পায়, বিকজ কি হবে যে অবধি নতুন ফেস আসছে না, ইট ইজ ডিফিকাল্ট, বিকজ অডিয়েন্সও চাইছে নতুন কিছু দেখতে। দেব এলো, হি ওয়াজ সাকসেসফুল, জিৎ এলো, হি ওয়াজ সাকসেসফুল। নিউ ফেস উইথ প্রপার সাবজেক্ট, ইট উইল ওয়ার্ক। রচনা ব্যানার্জি কি উড়িষ্যাতে খুব পপুলার, মানে জনপ্রিয়? আমি ইন্ট্রোডিউস করেছি তো ওকে উড়িয়াতে। মাই ফিল্ম ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম শি ডিড দেয়ার। তার মানে কি রচনা ব্যানার্জি আপনার মতে উড়িয়া ফিল্মে যে জায়গায় রয়েছেন, বাংলা ছবিতে সে জায়গায় নেই? শি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, বাট আনফর্চুনেটলি ও জায়গাটা, মানে যে উড়িষ্যাতে যা জায়গা উনি করেছিলেন এখানে অতটা হয়নি। আই লাভ ইউতে যখন দেব এলো, অভিনেতা হিসেবে কেমন ছিল? হি ওয়াজ ব্যাড। দেব যখন এলো, হি ওয়াজ ভেরি ব্যাড, বাট হি ওয়ার্কড হার্ড। পরিচালক হিসেবে আপনার যে ক্রেজটা ছিল, আপনি এত যে ব্লকবাস্টার ফিল্মগুলো করেছেন, এখন বর্তমানে আপনার এসবিএফ বা সুলিনান ফিল্মসের আন্ডারে কোনো ফিল্ম নেই, তো এখন ডাকে না বা এখন আপনি সেই প্রযোজক সংস্থার ক্ষেত্রে কাজ করেন না বলে কি দুঃখ হয়? আই কান্ট মেক এ ফিল্ম কম্প্রোমাইজ করে আমি করতে পারবো না। খুব শিগগিরই আই উইল মেক এ ফিল্ম উইদাউট কম্প্রোমাইজ। আমার খুব জানতে ইচ্ছে করে যে শিফনের শাড়ি পরে, ধরুন এই যে তুষার ঘেরা পর্বতমালার মধ্যে নায়িকা নাচছেন, আমি শুধু ভাবছি ওই রকম তাপমাত্রায় দাঁড়িয়ে শিফনের শাড়ি পরে সে সময় কতটা ঠান্ডা সহ্য করতে হয়। 100% লাভের গান করতে গিয়েছিলাম, তখন অবস্থা খারাপ হয়ে গেল ঠান্ডায়। জিতের মানে ইয়ে ঠান্ডায়, তারপরে ওকে মালিশ করে ইয়ে করে তেল দিয়ে তারপরে আবার শুটিং স্টার্ট করলাম। অ্যালপসে, মাউন্ট অ্যালপসে শুটিং করছিলাম। তৃণমূল আমলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যাদের আপনারা নায়ক নায়িকা বানিয়েছেন তারা অনেকেই আজকে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, কেউ এমএলএ, বিভিন্ন সরকারি পদে তারা রয়েছে। কিন্তু যে ইন্ডাস্ট্রির উন্নতিটা আশা করেছিলেন 2011-তে এ রাজ্যে পরিবর্তনের পর, সেটা কি পেয়েছেন? সেটা দেখতে পাচ্ছেন? যারা মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পলিটিক্সে গিয়েছেন, আই উড রিকোয়েস্ট দেম টু ডু সামথিং ফর দ্য ইন্ডাস্ট্রি। একজন পরিচালক হিসেবে আপনি বলবেন যে বাংলায় স্টার হতে গেলে অভিনয় জানা কি খুব জরুরি? আমি এটা বলবো না স্বীকার করছি কি স্বীকার করবো না, আই স্টে নিউট্রাল। কোথাও কি মনে হচ্ছে বাংলায় উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সম্মানটা পরিচালক বা ডিরেক্টর পায়, বাংলাতে কি সেটা পায়? সাউথে এভরি টেকনিশিয়ান, এভরি আর্টিস্ট ইজ রেসপেক্টেড, ওটা থাকা উচিত। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি আর প্লাস নিউজ রুম। আমি ঋতব্রত ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছে সোহিনী, আমার সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা, পারমিতা এবং পিউ। আজকে আমরা যার মুখোমুখি তাকে আমরা অনেকে চিনি, আবার অনেকে চিনি তাকে তার কাজের মাধ্যমে। তিনি হচ্ছেন বিখ্যাত পরিচালক রবি কিনাগি। রবিজি, আপনাকে স্বাগত আর প্লাস নিউজ রুমে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং। রবিজি, প্রথম যখন আপনাকে দেখলাম তখন আমি অনেক ছোট, মানে সেই হিসেবে সাংবাদিকতা শুরু করেছি। চলচ্চিত্রে যে সমস্ত ডিরেক্টরদের আমি দেখেছি
এইরকম টল ডার্ক হ্যান্ডসাম চেহারা আমার মনে পড়ে যাচ্ছে 1 দশক আগে দেখেছিলাম। তা জীবনের নায়ক না হয়ে পরিচালক হলেন? না, আমি খুব খারাপ নায়ক। যদি করতে যাই তাহলে আই উইল বি এ ব্যাড অ্যাক্টর। আর যদি ভুলে ক্যামেরার সামনে চলে আসি তাহলে আর্টিস্টরা বলবে কি আমাদেরকে বকা দিচ্ছ, নিজে তো করতে পারছো না, তাই ক্যামেরা থেকে পিছনেই থাকি আমি। বাহ। রবিজি, আপনার বাবা তিনি তো বিখ্যাত মানুষ, আপনার দাদা তিনিও জাতীয় পুরস্কার প্রাপ্ত ডিওপি, সিনেমাটোগ্রাফার। তার মানে বাড়ি থেকে ছোটবেলা থেকেই চলচ্চিত্রের চর্চাটা ছিল? হ্যাঁ, চর্চাটা ডেফিনেটলি ছিল, বিকজ টোটাল অ্যাটমসফিয়ার কিন্তু বলতে গেলে যে ফিল্মি অ্যাটমসফিয়ার থাকে ওটা ছিল না। ইট ওয়াজ এ নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি। আর আমারও ইন্টারেস্ট ছিল না অতটা ফিল্মে ঢোকার। কিন্তু যখন বাবা নিজে প্রোডাকশনটা স্টার্ট করলেন তখন আমি ফিল্মে চলে এলাম, বিকজ নিজের কোম্পানি ছিল। আই ওয়াজ স্টিল স্টাডিং, আমি ফাইনাল ইয়ার বিএ করছিলাম। তখন স্টার্ট করার সময় যখন ঢুকি তাহলে বাবা দুটো কথা বলেছিলেন আমাকে, হ্যাভ ডিগনিটি অফ লেবার, কোনো কাজ করতে লজ্জা করবে না। ইফ ইউ হ্যাভ টু মানে সেটে ঝাড়ু মারতে হয় যদি ওটা মারো, কিন্তু নিজের ডিগনিটি ছেড়ে কেউ কোনো কাজ করবে না। অ্যান্ড সেকেন্ড থিং ইজ ডোন্ট রান আফটার মানি, রান আফটার প্রেস্টিজ অ্যান্ড ওয়ার্ক। টাকা নিজে চলে আসবে। তো এটা আজ অবধি চেষ্টা করছি ফলো করতে। আমি এই বিষয়ে আসবো, একটু ছোটবেলায় চলে যাচ্ছি। স্কুলে যখন পড়ছেন তখন আপনার বাবা, আপনার দাদা যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে, তা স্কুলে যারা বন্ধু তারা আপনার কাছে ফিল্ম ইন্ডাস্ট্রির গল্প শুনতে চাইতো না? তাদের কাছে তো ভিআইপি ছিলেন। না, তখন ওটা অতটা অ্যাটমসফিয়ার ওটা ছিল না, কারণ আমিও পোস্ট করতাম না। অ্যান্ড অ্যাজ এ সেড আই ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ফিল্মস তখন। সো ওটা আমার ইয়েটাই ছিল না, মানে যাকে বলে হাওয়া দেখানো, ওটা ছিল না। ইট ওয়াজ জাস্ট নর্মাল। সেটা তো এখনো নেই, খুব একটা তো নিজেকে প্রচার করেন না। আমি জানি না, ওটা আপনারা বলতে পারবেন। আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলছি, গত 1.5 মাস ধরে আপনার সঙ্গে কথা চলছে, এই আজকে এতদিন বাদে আপনি ক্যামেরার মুখোমুখি হলেন। ক্যামেরার পেছনেই কি বেশি স্বচ্ছন্দ সামনের থেকে? আই এম মোর কমফোর্টেবল বিহাইন্ড দ্য ক্যামেরা। ক্যামেরার সামনে আমি খুব নার্ভাস, এখন অ্যাকচুয়ালি নার্ভাস আছি। আমি এবার একেবারে সরাসরি প্রশ্নে চলে যাই। ফিল্মে প্রথম সূত্রপাত সহকারী হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, এবং সেটা বাবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তখন থেকেই কাজ শেখা শুরু হলো? হ্যাঁ, কারেক্ট। আমি যখন বাবা স্টার্ট করলেন নিজে প্রোডাকশনটা, তখন আমি ওনাকে জয়েন করলাম। আপনি বলতে গেলে মানে বাবা প্রডিউসার ছিলেন, ডাইরেক্টর ছিলেন, কিন্তু আমি সব কাজ করতাম। গাড়ি চালানো, যে চা দেওয়া, ক্ল্যাপ দেওয়া, এভরিথিং। বিকজ বাবার ট্রেনিংই ওটা ছিল, কাজ করো, সব কাজ করো, ইট ইজ ইয়োর ফিল্ম অ্যান্ড ইউ থিঙ্ক এভরি ফিল্ম এজ ইয়োর ফিল্ম। ও যদি ইফ ইউ আর দ্যাট মাচ কমিটেড টু এ ফিল্ম, অনলি দেন ইউ উইল বি সাকসেসফুল। আর কাজ বেসিক সব কিছু শিখেছি, তাই আমাকে এখন কষ্ট হচ্ছে না। যদি বাই চান্স even if the proper assistant is not there, I can handle it. If a proper editor is not there, I can handle it. So that is all my father's training. তখন থেকে জয়েন করেছি বাস। বাবার সঙ্গে আপনার প্রথম ছবি, তারপর কি পরপর বাবার সঙ্গেই কাজ করা, এবং তারপর তো বড় সুযোগ চলে এলো? হ্যাঁ, নেই, তারপরে বড় সুযোগ মানে বাবার সঙ্গে কাজ করার সময় আমার দাদা, উনি বিখ্যাত ক্যামেরাম্যান ছিলেন, ডিওপি ছিলেন এতে ওড়িশাতে। তো উনি এক ডাইরেক্টর মিস্টার প্রশান্ত নন্দা, ওনাকে ইন্ট্রোডিউস করেন রাজশ্রী প্রোডাকশনে। বিকজ দাদা কাজ করেছিলেন জীবন মৃত্যু অ্যান্ড উপহারে। হি ওয়াজ অ্যাসোসিয়েট ক্যামেরাম্যান, আই মিন ইয়ে ছিলেন, ডিওপি ছিলেন। ডিওপি ইন্ডিপেন্ডেন্ট নয়, অপারেটিভ ক্যামেরাম্যান। তখন উনি ইন্ট্রোডিউস করেন প্রশান্ত নন্দাকে, অ্যান্ড আই জয়েন্ড প্রশান্ত নন্দা অ্যাজ মাই থার্ড অ্যাসিস্ট্যান্ট। তখন তো প্রশান্ত নন্দার তো বিরাট নাম ডাক। হ্যাঁ, he had already got a national award for শেষ শ্রাবণ ওড়িয়া ছবিতে। আমাদের শুটিং হওয়ার পিরিয়ডেই উনি নিউজ পেলেন ন্যাশনাল অ্যাওয়ার্ডের। অ্যান্ড আই জয়েন্ড হিম। কাজ করার সময় প্রশান্তজি ওয়াজ সো ইমপ্রেসড উইথ মাই ওয়ার্ক, হি ফেল ইল
ওনাকে আমরা কোলাপুর গিয়েছিলাম আউটডোরে, চিকেন পক্স হয়েছিল। হ্যাঁ, ওনাকে চিকেন পক্স হয়ে গেল। চিকেন পক্স হয়েছে, I feel proud to say this. Being a third assistant, I was a third assistant. He called me in his room. He told me to shoot the song. Short divisions বললেন কি এরকম 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 নেবে, and for 2 days I shot the song. তো কিন্তু এর আগে এই যে তাকে যে এত খুশি করলেন, ইমপ্রেস করলেন ডিরেক্টরকে, নিশ্চয়ই কিছু একটা দেখিয়েছিলেন যার জন্য উনি বুঝেছিলেন রবি কি নাকি পারবেন। I would say I was very sincere. I'm still sincere with my work. My sincerity and hard work probably impressed him. এটা কি ঠিক যে স্ক্রিপ্ট পাওয়ার পর আপনি যে বাবার কাছ থেকে ওয়ান লাইনার করা শিখেছিলেন, সেই ওয়ান লাইনারটা তখনও উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকে করতেন না, এবং তিনি বোধহয় দেখে মুগ্ধ হয়ে যান আপনার ওয়ান লাইনার? কারেক্ট, সত্যি আপনার রিসার্চে খুব ভালোই হয়েছে। বিকজ বাবার যেমন বললাম, হি ওয়াজ ভেরি সিস্টেম্যাটিক, অ্যান্ড ওয়ান লাইন করা, শর্ট ডিভিশনস, তারপরে শেডিউলিং টু দ্য আওয়ার্স অ্যান্ড মিনিটস, হি ইউজ টু ক্যালকুলেট দ্য হোল থিং, সিন পড়ে অ্যান্ড টোটালি করে। তো ওনার থেকে আমি ওটা শিখেছিলাম। আমি প্রশান্তজিকে দেখালাম, যখন টোটাল স্ক্রিপ্টটা পেলাম প্রশান্তজিকে দেখালাম এটা ওয়ান লাইনার। তো চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি বলেন হ্যাঁ ये सब कुछ काम का नहीं है, स्क्रिप्ट तो है सामने। प्रशांत जी ही इज़ वेरी इंटेलिजेंट एंड सेंसिबल। उन्हें देख लें, बोला ये फर्स्ट क्लास है, बोला आंख के सामने तो यू हैव एवरीथिंग, you have the liner, you don't have to turn pages, and he was, from that day he was very very impressed। তারপরে তো কাজ করতে করতেই উনি জানলেন কি নেই, ছেলেটা ঠিকই আছে। আমার এখানে খুব বলতে ইচ্ছে করছে, সত্যজিৎ রায় তার কাজের ধারাটাও খুব ডিসিপ্লিন, অর্থাৎ একটা শৃঙ্খলা মেনে এবং সমস্ত কিছু খুব সুন্দর গুছিয়ে কাজ করতেন। আপনার বাবার ক্ষেত্রেও তাই, এবং হলিউডের বিখ্যাত ছবিগুলো তো সেইভাবেই হয়েছে। অনেকে এ কারণে বলেন ভারতীয় ছবির ওপর হলিউড ছবির একটা প্রভাব আছে, অন্তত প্রোডাকশনের দিকে। আমার এখানে দুটো প্রশ্ন আছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার দাদা এবং অবশ্যই আপনার পিতৃদেব, আপনার বাবা, দুজনেই অসম্ভব ডিসিপ্লিন লাইফ লিড করতেন, খুব ডিসিপ্লিন ছিলেন। আপনার জীবনটাও কি সেরকম ডিসিপ্লিনেই বাঁধতে পেরেছেন? হ্যাঁ, ডিসিপ্লিন আজ অবধি আমি নিয়ে চলছি, বিকজ দ্যাট ওয়াজ দ্য বেসিক ট্রেনিং ফ্রম দ্য ফ্যামিলি কি হ্যাভ ডিসিপ্লিন। দাদা ফাদার আরেকটা কথা বলতেন, when money is lost nothing is lost, when health is lost something is lost, when character is lost everything is lost. So I try and maintain that. এরকম টল ডার্ক হ্যান্ডসাম চেহারা নিয়ে কিভাবে এইসব ডিসিপ্লিন ধরে রাখলেন? ডিসিপ্লিনের জন্য চেহারা দরকার নেই। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকারা আপনার প্রেমে নিশ্চয়ই পড়েছে। ওটা জানি না আমি, কেউ আমাকে এক্সপ্রেস করেনি কি আমিও কাউকে এক্সপ্রেস করিনি। এক্সপ্রেস করেননি, কিন্তু কোথাও তো ভালো লাগা ছিল। না না, ভালো লাগাটা এমনি দেখলে হ্যাঁ ভালো আছে, বাট মাই টেন্ডেন্সি ওয়াজ নেভার টু সুইং দ্যাট ওয়ে। ওটা কোনো দিন হয়নি, বিকজ আই নো ওয়ান থিং, ইফ one goes to that side, he can't justify his work. Every time a person will think, oh, the track ei bhabbe. I respect my work, I respect my character. ওটা আমি চেষ্টা করছি, ওটাই আজ অবধি মেনটেন করতে পারছি ঠাকুরের আশীর্বাদে। বার্গম্যান তো বিখ্যাত চলচ্চিত্রকার, ইঙ্গার বার্গম্যান, তিনি যতগুলো ছবি করেছেন প্রত্যেকটা ছবির নায়িকার হয় প্রেমে পড়ে গেছেন বা তাকে বিয়ে করে ফেলেছেন। তারা তার জীবনেরও নায়িকা হয়ে উঠেছে কিছু সময়ের জন্য। আবার আপনার মতো এরকমও মানুষ আছেন যারা এই বলয়ের থেকে দূরে থাকেন। আপনার কি কোথাও মনে হয় ছবির নায়িকার মধ্যে দিয়ে পরিচালক যখন ছবিটা করে তখন সেই নায়িকাই হয়ে ওঠে তার নারী? যদি আমি বার্গম্যানকে ফলো করতাম তাহলে আই উড হ্যাভ ম্যারিড 40 টাইমস নাও। তো ওটা ডিফিকাল্ট হয়ে যেত। থ্যাংক গড আই ডিডন্ট ফলো হিম। আমি এবার একেবারে অন্য প্রশ্নে চলে যাচ্ছি। তা এইভাবে তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনার খ্যাতি ছড়িয়ে পড়লো, অর্থাৎ কটক থেকে ভুবনেশ্বর থেকে শুরু করে মুম্বাই অবধি খবর পৌঁছে গেল যে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন অসাধারণ একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে পৌঁছেছে। তা
আপনারও বোধহয় এইভাবে বাড়তে শুরু করলো ক্রেজ, এবং সেভাবে প্রথম ছবি অফারটাও বোধহয় অদ্ভুতভাবে চলে এলো। হ্যাঁ, প্রথম ছবি বলতে গেলে এক প্রডিউসার ছিলেন বারিপাদার, মিস্টার ভট্টকৃষ্ণ নায়ক। তো উনি একটা ছবি করলেন মিস্টার মোহাম্মদ মহসিনের সঙ্গে, যিনি প্রশান্ত নন্দার চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো ফিল্ম শেষ হওয়ার পরে যখন আমরা ফাইনাল এডিটিং চলছিল, দ্যাট টাইম হি সেড কি যদি আমি নেক্সট ছবি করি, আই উইল ডু মাই নেক্সট ফিল্ম অনলি ইফ রবি কিনাগি and Rajan Kinagi, that is my brother, DOP ছিলেন, if they are there. Me as assistant, not উনি ভাবেননি কি ডাইরেক্টর ভাবে, বাট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট উনি যদি এ দুজন থাকে তাহলে আমি ছবি মানে করব না। কিনাগি ব্রাদার্স সেই সময় কাঁপিয়ে দিচ্ছে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি। না কাঁপায়নি, বাট দে ওয়ার ইমপ্রেস। তো when he wanted to start next film, he contacted me. তো I was already in Bhubaneswar editing a documentary. তো উনি এসে আমাকে নিয়ে গেলেন কটক, বললেন এরকম ছবি করার আছে, স্টোরিটা বললেন। অ্যান্ড তারপরে নেক্সট ডে আবার মিটিং হলো। তখন আমি জিজ্ঞেস করলাম কে ডাইরেক্ট করছে, মহসিন ভাই, মানে মোহাম্মদ মহসিন? বললেন না, ওনার সঙ্গে আমি করবো না, দে হ্যাড সাম ডিসপিউট অর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ওনার সঙ্গে আমি করবো না, বাট উই হ্যাভ নট এট ডিসাইডেড। বলে হ্যাভ ইউ কমিটেড টু সামওয়ান? তো উনি বললেন না, এখনও কমিট করেনি। বলে আর ইউ শিওর ইউ হ্যাভ নট কমিটেড? বললেন না। দেন ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক অফ মি? তো হি ওয়াজ সাইলেন্ট ফর 2 minutes। বললেন কি ওটা আমরা ভাবিনি, গিভ আস 2 days। বললেন কোনো অসুবিধা নেই, ইভেন ইফ ইউ ডিসাইড against that you want to take someone else, no problem, I will be there in the project. Next day he came to the studio যেখানে আমি এডিটিং করছিলাম, বললেন কি we have decided you will do. তখন ওটা স্টার্ট হলো। দেন since I didn't like the subject, I convinced him কি let us do some other subject. সাবজেক্ট নিয়ে করলাম, and by the grace of God it was a silver jubilee hit. That was the first ওড়িয়া film which was silver jubilee. এবং দাদা, আপনার দাদাই ডিওপি হিসেবে? দাদাই ডিওপি ছিলেন। আমি এক্ষেত্রে দর্শকদের একটু বলে রাখি, যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে ভ্রাতৃদ্বয় যুগান্তকারী বিপ্লব এনেছেন। যেমন রাইট ব্রাদার্স, এরোপ্লেনের ক্ষেত্রে তাদের বিরাট অবদান রয়েছে। ফ্রের লুমিয়ার অর্থাৎ লুমিয়ার ব্রাদার্স, চলচ্চিত্র আবিষ্কার ক্ষেত্রে, উদ্ভাবনের ক্ষেত্রে তাদের বিরাট কৃতিত্ব। গোকুল ব্রাদার্স, ফরাসি সাহিত্য সংস্কৃতিতে উজ্জ্বল ভ্রাতৃদ্বয়। এমন অসংখ্য ভ্রাতৃদ্বয় আছে, কিন্তু অনেকেই জানে না বা অনেকে এটা খোঁজও রাখেন না যে কিনাগি ব্রাদার্স সেই সময় শুধুমাত্র ওড়িয়া ফিল্ম নয়, একেবারে মুম্বাই থেকে শুরু করে কলকাতা পর্যন্ত তাদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। কোথাও বোধহয় আপনার বাবার শিক্ষা এবং আপনাদের দুই ভাইয়ের এই কাজ কোথাও বোধহয় প্রযোজকদের একটা বাড়তি মনোবল দিয়েছিল যে এদের দিলে কাজটাই হবে, অন্যান্য অকাজগুলো হবে না। এটা কি ঠিক? ঠিক, মানে দে হ্যাড কনফিডেন্স, ডিসিপ্লিনড, and people as a person they are good, and as the technicians they are good, so they trusted us, and still people trust me. So আপনার বাবার তো তখন বয়স হচ্ছে, দুই ভাই কাজ করছে, একসঙ্গে কাজ করছে, দুজনের খ্যাতি ছড়িয়ে পড়ছে। বাবা কি বলতেন? he was very proud of me, he was proud of us, let us say. কোথাও মনে হয় দাদা জাতীয় পুরস্কার পেয়েছেন, এখনো পর্যন্ত রবি কিনাগি জাতীয় পুরস্কার পাননি, কোথাও খেদ আছে? আমি মানে ওই হিসাবে পুরস্কার পাইনি, বাট আই হ্যাভ গট অডিয়েন্সেস লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, ওটাই আমার জন্য বড় পুরস্কার। ন্যাশনাল অ্যাওয়ার্ড হোক কি স্টেট অ্যাওয়ার্ড হোক কি, এটা পাইনি, ওকে, বাট দ্য অডিয়েন্স হ্যাজ গিভেন মি লাভ, ও ভালোবাসাটাই আমার জন্য বড়, সবথেকে বড় পুরস্কার। বাংলায় বলে সোনার চড়াই, ওড়িয়া ভাষায় সুনে চড়াই। সুনা চড়াই, হ্যাঁ, সুনে চড়াই, সুনা চড়াই। এই ছবিরই বাংলাতে যখন করলেন জীবন সঙ্গী, সেটাও তো বেশ মানুষের কাছে সাড়া ফেলেছিল। কিভাবে শুরু হলো বাংলায়, মানে উড়িষ্যা থেকে বঙ্গবিজয় শুরুটা হলো কি করে রবি কিনাগি? সুনা চড়াই যখন রিলিজ হয়েছে, ইট ওয়াজ এ হিউজ হিট। তখন এখানে প্রডিউসার ছিলেন, প্রডিউসার ডিস্ট্রিবিউটর অ্যাকচুয়ালি মুন্দ্রাজি।
তো শাহ আলা মুন্দ্রা খুবই বড় ডিস্ট্রিবিউটর। তো মুন্দ্রাজি কন্ট্যাক্ট করলেন, উনি এসে দেখলেন অ্যাকচুয়ালি ছবি তখন, অ্যান্ড হি ওয়ান্টেড টু মেক ইন বেঙ্গলি। তো আমার উড়িষ্যার প্রডিউসার অ্যান্ড উনি মিলে বাংলাটা স্টার্ট করলেন। তখন সৌমিত্রদা, তাপস, अर्चना जुगलेकर जो ओरिजिनल हीरोइन माने उड़ियाते हीरोइन ছিলেন, वो कालीदा। I had the fortune of working with all these stars, কালিদা, তারপরে দীপাঙ্কর দে, শকুন্তলা বর্মা, এরা সব ছিলেন ওতে। কেমন হলো ছবি বাংলাতে? বাংলাতে ভালোই হয়েছে। হ্যাঁ, only one drawback was length. It was 3 hours 15 minutes, and আমি নতুন ছিলাম তখন। I didn't realize কি মানে সাববস থেকে যারা আসে, they have to take the last bus, 7টায় লাস্ট বাস চলে যাবে, আর এইসব it hampered the shows and আর সেই সময় দাঁড়িয়ে হলের একটা বিরাট ভূমিকা ছিল ছবির ক্ষেত্রে। হ্যাঁ, এখন একটু কমেছে, কিন্তু সেই সময় হলে ছবি চলতেই হবে, চলতে। ও মানে আপনি এই কোভিডের আগে থেকে মানে আপ টু 2018 পর্যন্ত হলের অ্যাকচুয়ালি হল ওয়াজ গিভিং দ্য মানি। থিংস হ্যাভ চেঞ্জড নাও স্যাটেলাইট ইজ গিভিং মানি, which is bad actually. অবশ্যই এই বিষয়ে স্যাটেলাইট should be the bonus, hall should give the money. এই বিষয়ে অবশ্যই আসবো, কারণ স্বয়ং স্পিলবার্গ বারবার এই আশঙ্কার কথা বলে গেছেন যে সিনেমা হলের বাইরে যদি মানুষ শুধুমাত্র বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি দেখে, তাহলে ছবির ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বিরাট চাপ পড়ে। এ বিষয়ে নিশ্চয়ই আসবো। তার আগে আমি চলে যাব আবার সোনার চড়াইতে। তার কারণ ভুবনেশ্বর, কটকের বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে আমার কথা হচ্ছিল আপনাকে নিয়ে। অনেকে বলছেন যে বাংলা ছবিতে আপনি এসছেন, জীবনসঙ্গী করেছেন এবং আপনার ওড়িয়া ছবি দেখে খুব পছন্দ হয়েছে এবং সে কারণে আপনার বাংলাতে প্রবেশ। এটাই যদি এদিকে না হয় উল্টো দিকে আরব সাগরের তীরে মুম্বাইতে হতো, তাহলে বোধহয় রবি কিনাঙ্গির অন্য জীবন হতো। আপনার এই আক্ষেপ আছে? Probably it would have been different, মানে লাইফটা ডিফারেন্ট হতো। বাট যাকে বলে না ডেস্টিনি, মাই ফাদার ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দিলীপ কুমার। ওখানে ওরা আমার বেস বম্বে, ব্রাদার ওয়াজ এ ভেরি পপুলার ক্যামেরাম্যান। উনি আব্বাস মাস্তান, ডেভিড ধাওয়ান, সুরজ বাজিয়াটা এদের সঙ্গে কাজ করেছেন। And I am working here. So I would say this is destiny. হ্যাঁ, যদি এই হিটগুলো আমি ওখানে দিতাম তাহলে লাইফটা ডিফারেন্ট হতো, টোটালি ডেফিনেটলি ডিফারেন্ট হতো। মাঝে মাঝে অনুশোচনা হয় না, I would say I enjoyed this success. তো হ্যাঁ, I would have earned money and all India নাম হতো, but ঠিক আছে, I am happy with what I have got and there is still time. The world is not coming to an end. অবশ্যই, so there is still time. তবে এখন যদি রবি কিনাঙ্গির 23 বছর বয়স হতো, এই পুষ্পা 1, পুষ্পা 2 বা দক্ষিণের পর এখন বোধহয় উড়িষ্যা থেকে দক্ষিণেই চলে যেতেন। হতে পারে। কি মনে হচ্ছে দক্ষিণী ছবি, এই রমরমা, এটা তো বেশ কয়েক দশক ধরেই রয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কেন, কিসের জন্যে দক্ষিণী এই মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে? এটা কি শুধুমাত্র টাকা পয়সা, অর্থকড়ি এবং ভালো টেকনিশিয়ান? দেয়ার আর গুড টেকনিশিয়ান, ডেফিনেটলি সাউথে ভালো টেকনিশিয়ান আছে, বম্বেতেও আছেন, আমি বলবো বেঙ্গলে আছেন, গুড টেকনিশিয়ানস আর অল দেয়ার। কি বললি ওকে, প্রভিশনস যেটা আমাদের লিমিটেশনস হয়ে গেছে এখানে বাজেট নিয়ে কি, and we have made that limitations actually, because আজকে কম্প্রোমাইজ করে আমরা ছবি করছি, কম্প্রোমাইজ হলে ভালো হচ্ছে না, দেন अगेन we compromise. আপনি কি কম্প্রোমাইজ বলতে বোঝাচ্ছেন যে নির্দিষ্ট দিনের মধ্যে ছবি শেষ করা? এক্স্যাক্টলি। আপনি কম্প্রোমাইজ মানে বলছেন প্রপার আর্ট ডিরেকশন, প্রপার লোকেশন এবং সমস্ত কিছু একটা ছবির জন্য যা যা দরকার সেগুলো পাওয়া যাচ্ছে না, সেগুলো কম্প্রোমাইজ করে এগোতে হচ্ছে। এক্স্যাক্টলি, ওটাই হচ্ছে। অ্যান্ড সাউথে দে হ্যাভ এ হিউজ মার্কেট অ্যান্ড হিউজ বাজেট, আমাদের মার্কেটও লিমিটেড, বম্বের মার্কেটও বড় আছে, অ্যান্ড এটা তো নর্মালি হয়েছে, ইট হ্যাজ বিন হ্যাপনিং এভরি টাইম।
মাঝে যখন তোফা মাওয়ালি এইসব হিম্মতওয়ালা তখন সাউথের ডাইরেক্টর করতেন, তারপরে বেঙ্গলের ডাইরেক্টর হ্যাভ রুলড। তো ইট ইজ এ সার্কেল, অবশ্যই সাইকেল। আমি এই বিষয়তেই যাব। আপনারা জানেন বেঙ্গলি ফাউন্ডেশনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী যারা পশ্চিম বাংলার বিভিন্ন হলে যান, অবশ্যই তার মধ্যে মাল্টিপ্লেক্স রয়েছে, 100 জনই হিন্দি ছবি দেখতে যান, 100 জনের মধ্যে 17 জন বাংলা ছবি দেখতে যান। 100 জন যারা হলে যান অর্থাৎ সিনেমা হলে যান, তার মধ্যে 30% তারা আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণের ছবি দেখতে। সুতরাং বুঝতে পারছেন, খোদ বাংলায় মানুষ যদি হলে ছবি না দেখে সেক্ষেত্রে মার্কেটটা থাকবে কি করে? ভাবা এই পরিসংখ্যান, এই স্ট্যাটিস্টিক্স চিন্তায় ফেলে আপনাদের। Very true, because like in South, they are dedicated to their movies. Telugu ওরা তেলুগু দেখবে, কানাডা দেখবে, তামিল দেখবে। They prefer that first. And again, I would say, I would not blame the audience. We are also not giving them proper product. We should give them something যাতে ওরা হলে আসবে। Somewhere we are also missing. খালি অডিয়েন্সকে ব্লেম করে তো হবে না। Somewhere we are also missing to give them what they want to, কারণ টিকিটের রেট তো সেম, বাংলা হোক কি তেলুগু হোক, তামিল হোক, হিন্দি হোক, টিকিট রেটস তো সেম আছে। হ্যাঁ, ইফ দ্যার ইজ এ কনসিডারেশন বাংলা ছবির জন্যে, বিকজ টু স্টার্ট উইথ সামওয়্যার ওটা কম্প্রোমাইজ করতে হবে। টিকিট রেট একটু বাংলার জন্য যদি কম হলো তো পিপল উইল কাম টু সি বেঙ্গলি মুভিজ। রবিজি, আপনার কি কোথাও মনে হয়, মানে আমি বলছি একেবারে নিরপেক্ষ নিউট্রাল একটা আনসার চাইছি আমি, রবিজি অসাধারণ বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন, তা সত্ত্বেও রবিজির সুবিধার্থে আমি মাঝে মাঝে একটু ইংরেজি শব্দ ব্যবহার করছি। রবিজি, কোথাও কি আপনার মনে হয় বাঙালি ব্র্যান্ডে বিশ্বাস করে? ধরুন বাঙালি যখন বিশ্বাস করতে শুরু করলো, বাঙালি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপর কাউকে জায়গা দেবেন না, বাঙালি গানের ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের ওপর কাউকে জায়গা দেবে না, বাংলা ছবির ক্ষেত্রে সত্যজিৎ রায়ের ওপরে কেউ থাকতে পারে বাঙালি ভাববে না, বাঙালি সিপিএমকে এত বছর রেখেছিল, বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কেও এখন রেখে যাচ্ছে, বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার তো উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এখন দেব, জিৎ, এরা অর্থাৎ বাঙালি ব্র্যান্ডে বিশ্বাস করে। কোথাও কি মনে হয় যে দক্ষিণে এই যে একের পর এক নায়কের উত্থান হয় এবং একই সঙ্গে আমরা অনেকগুলো মুখ দেখতে পাই, বৈচিত্র্য দেখতে পাই, কিন্তু বাঙালি কোথাও ব্র্যান্ডে বিশ্বাস করে বলে বাংলায় পরিচালকরাও নতুন কিছু করতে ভয় পায়? হ্যাঁ, ওরা ডেফিনেটলি ভয় পায়, বিকজ কি হবে, অ্যান্ড স্পেশালি আফটার কোভিড এটা ভয় বেশি রয়ে গেছে। যে অবধি নতুন ফেস আসছে না, ইট ইজ ডিফিকাল্ট, বিকজ অডিয়েন্সও চাইছে নতুন কিছু দেখতে। দেব এলো, হি ওয়াজ সাকসেসফুল, জিৎ এলো, হি ওয়াজ সাকসেসফুল। তো নতুন ফেস সবসময় চায়, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম নিউ ফেসেস, প্রপার সাবজেক্ট, বিকজ নিউ ফেস উইথ প্রপার সাবজেক্ট ইট উইল ওয়ার্ক। দেবের কথা যখন উঠলো তখন একেবারে সরাসরি চলে যাই। দেবের প্রথম ছবি হয়ে গেছে, কিন্তু দেবের সবচেয়ে যে ছবিতে দেব আত্মপ্রকাশ করলো, দেবকে জন্ম দিলেন রবি কিনাগি, এমনটা অনেকে বলেন। আপনি মনে করেন দেবকে আপনি জন্ম দিয়েছেন? না, ও পরিশ্রম করেছে, আমি বলবো না। হ্যাঁ, আই হ্যাভ কাস্ট হিম ইন আই লাভ ইউ, বাট ইট ওয়াজ হিজ এফর্টস। আই লাভ ইউতে যখন দেব এলো, অভিনেতা হিসেবে কেমন ছিলেন? হি ওয়াজ ব্যাড। দেব যখন এলো, হি ওয়াজ ভেরি ব্যাড, বাট হি ওয়ার্কড হার্ড। মানে আমরা নার্ভাস হয়ে গেছিলাম বিগিনিং যখন ওর অডিশন নেওয়া হয়, অ্যান্ড হি অলসো নিউ কি হি হ্যাজ ল্যাকুনাস। তখন একটা কথা ও বলেছিল তখন कि सर मुझे मारिए पीटिए जो करना है कीजिए, बट मुझे कुछ बना दीजिए। एंड मैं बोला फिर उसके लिए तुम्हारा भी एफर्ट लगेगा, हम तो मेहनत करेंगे। बोला सर सब करूँगा, एंड ही डिड दैट। আমরা পরিশ্রম তো করেছি, আমি পরিশ্রম করেছি অনেক ওর পিছনে, বাট ওর পরিশ্রমও আছে। যদি ও পরিশ্রম করতো না, হি উড হ্যাভ নট বিন সাকসেসফুল। অনেকে বলেন আই লাভ ইউ বোধহয় মুম্বাইতে এডিট হচ্ছিল, বা গ্রেডিংটা কোথায়? না না, এখানেই কলকাতা। অনেকে বলেন ফার্স্ট প্রিন্ট দেখার পর আপনি দেবকে একটা ফোন করেছিলেন এবং সেই ফোনটা বাংলা চলচ্চিত্রের সাম্প্রতিক ইতিহাসের ল্যান্ডমার্ক ফোন ছিল।
কি ছিল সেই ফোনে, কি বার্তালাপ হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের ল্যাব ছিল রামোজি ফিল্ম সিটিতে। তো যখন ফার্স্ট কপি মিক্সিং সব হয় তা উই সি দ্য ফার্স্ট কপি, এভরিথিং ইজ ওকে, কালার কারেকশন এসে সব। তো প্রিন্ট দেখে আমি বেরিয়ে, থিয়েটার থেকে বেরিয়ে ওকে ফোন করলাম, হি ওয়াজ ইন বম্বে। ফোন করলাম, বলে दीपक, आई स्टिल कॉल हिम दीपक, दीपक ये पिक्चर चले नहीं चले तुम्हारा लाइफ बन गया। तो ही कुड नॉट बिलीव दैट। तो बोले सर क्या बोल रहे हैं आप? बोले ये पिक्चर का रिजल्ट क्या होगा मुझे मालूम नहीं, बट तुम्हारा लाइफ बन गया ये कंफर्म है। एंड बाय द ग्रेस ऑफ गॉड दैट हैपेंड। আপনি সেদিন ফার্স্ট প্রিন্ট রামোজি রাও দেখতে দেখতে বুঝেছিলেন যে নতুন নায়কের জন্ম হয়ে গেল? তাই ওকে ফোন করে বললাম। তো কি দেখে মনে হলো? টোটালিটি, মানে যতটা উইক ছিল বিফোর উই স্টার্টেড, we could see that he has done 100 times better there. And in totality তা জজ করব, বিকজ শ্যুট করার সময় অনেক বোকা খেয়েছে ও, ডেলি বোকা খেয়েছে ও, বাট দেন হি ডিডন্ট লুজ হোপ অর এফোর্টটা ছাড়িনি, এফোর্ট দিয়েছে ও। এরপর বোধহয় বাংলা ছবিতে আপনার কদর বাড়তে শুরু করলো এবং একটা সময় রাজ করছিলেন। না না, রাজ বলবো না, বাই দ্য গ্রেস অফ গড ছবিগুলো চলতো। I have made films, I have made successful films have been successful because of my team. আমি একলা করিনি কিছু। If I would have not got good team, it would have not been possible. Good team, artists, their efforts, that has helped me make successful films. 40টার বেশি ছবি হয়ে গেছে, এখনো মনে হয় যে এমন কোনো ছবি যে ছবিটা এখনো করা হয়নি, যে ছবিটা রবি কিনাগিকে গোটা দেশে পরিচয় করাবে নতুনভাবে? That is what I am working on now. ওটাই এখন কাজ করছি, দুটো স্ক্রিপ্ট নিয়ে, দেখি কি হয়। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. সোহিনীর আবার পৈতৃক সূত্রে একটা সিনেমা হলও রয়েছে, সিনেমা হলের বাড়ির মেয়ে, সুতরাং ওর প্রশ্নটা আশা করব সিনেমা হল নিয়েই হবে। আমার প্রশ্ন হচ্ছে যে পরপর আপনার হিট, মানে আই লাভ ইউ, পরাঞ্জয় জলিয়ারে, জোশ, আবার এরম পরপর ব্লকবাস্টার হিট, যেগুলো আমাদের সিনেমা হল মানে সিঙ্গেল স্ক্রিনদের মতন সিনেমা হলের ক্ষেত্রে ব্লকবাস্টার ছিল। তো এখন বর্তমানে SVF সুরিন্দার ফিল্মস ডাকে না বলে কি দুঃখ হয়? পরিচালক হিসেবে আপনার যে ক্রেজটা ছিল, আপনি এত যে ব্লকবাস্টার ফিল্মগুলো করেছেন, এখন বর্তমানে আপনার SVF বা সুরিন্দার ফিল্মসের আন্ডারে কোনো ফিল্ম নেই, তো এখন ডাকে না বা এখন আপনি সেই প্রযোজক সংস্থার ক্ষেত্রে কাজ করেন না বলে কি দুঃখ হয়? হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ কাজ করতে থাকলে তো ভালো লাগবে। অ্যান্ড সিচুয়েশন চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হবে, বিকজ যা বললাম কিছুক্ষণ আগে, এই কম্প্রোমাইজের যা ফেস চলছে, দ্যাট ইজ নট অ্যালাউইং ওয়ান টু ডু গুড ফিল্মস। অ্যান্ড আনলেস অ্যান্ড আনটিল আই কান্ট মেক এ গুড ফিল্ম, আই উইল নট মেক এ গুড ফিল্ম, আই উইল নট মেক এ ফিল্ম। আই কান্ট মেক এ ফিল্ম কম্প্রোমাইজ করে আমি করতে পারবো না। অ্যান্ড ওটাই করবো, কিন্তু খুব শিগগিরই আই উইল মেক এ ফিল্ম উইদাউট কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ তার মানে নয় কি আননেসারি খরচ করাটা, প্রপার ফিল্ম, প্রপার মেকিং। আমি সোহিনীর প্রশ্নটাকে শুধু প্রশ্ন ধরছি না, তার কারণ সোহিনী আমাদের একজন সহযোদ্ধা হিসেবে প্রশ্ন যেমন করেছে, এটাও আবার মাথায় রাখতে হবে যে সিনেমা হলের বাড়ির মেয়ে হিসেবে প্রশ্ন করছে, এবং এটা তো সোহিনী মানবে যে একের পর এক ব্লকবাস্টার ছবি না এলে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা খারাপ হয়। একদমই এখন অবস্থা খুবই খারাপ সিঙ্গেল স্ক্রিনের, কারণ এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যাটাও দিনের পর দিন কমতে থাকছে। আগের যে ক্রেজটা ছিল মানুষের মধ্যে বাংলা সিনেমার, বিশেষ করে দেব আর জিতের সিনেমা দেখার জন্য, প্রসেনজিতের পরে দেব আর জিতই ব্লকবাস্টার হিট দিয়েছে, তো সেই ক্ষেত্রে সেই হিটগুলো পরপর করে কমতে থাকছে। এখন মানছি যে দেব হয়তো নতুন কিছু ট্রাই করছে, জিৎ হয়তো নতুন কিছু ট্রাই করছে, কিন্তু সেই যে ওই টাইমে মানে জোশ আওয়ারার মতন ফিল্ম বা পরাঞ্জয় জলিয়ারের মতন ফিল্ম কিন্তু এখন আর তৈরি হচ্ছে না, যার জন্য সিনেমা হলে কিন্তু দর্শকও আসছে না। এরপরে এখন সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের মাথাতেও কিন্তু হাত, যেমন প্রযোজক সংস্থাটা চিন্তা করছেন না এই বিষয়ে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনরা অনেকটাই ধসে গেছে আর কি।
বলতে গেলে। নেই, প্রডিউসার ডাইরেক্টররা ওরাও চিন্তা করছে, বিকজ সত্যি বলতে গেলে সিঙ্গেল স্ক্রিনস ইউজ টু গিভ মানি, যা রিটার্নস দিত সিঙ্গেল স্ক্রিন নিয়ে দিত। কারণ তখন যখন এই ফিল্মগুলো তৈরি হয়েছে তখন মাল্টিপ্লেক্স এতটাও ছিল হয়নি না, হ্যাঁ বিলকুল ছিল না। তারপরে মেন শেয়ার আসতো সিঙ্গেল স্ক্রিন থেকে, তো ডেফিনেটলি প্রডিউসার্স অ্যান্ড ডাইরেক্টর্স দে আর অলসো ওয়ারিড, অবশ্যই। সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। যা বলে কি পরান যায় জলিয়া আর আওয়ারা এরকম ছবির জন্য, ওটা কম্প্রোমাইজ করলে ওরকম ছবি হবে না। উই হ্যাভ শর্ট 50 ডেজ, তো 15 ডেজে ওরকম ছবি কোথায় থেকে? অবশ্যই। আমি এই কম্প্রোমাইজ শব্দটা নিয়ে আসছি কারণ ইন্ডাস্ট্রিতে এই কম্প্রোমাইজ শব্দটার বিভিন্ন দোতনা আছে। একটি মেয়ে যখন কোনো ছবি করতে যায় তাকে ওই কম্প্রোমাইজ শব্দটা শুনতে হয় বা সেও বিভিন্ন ক্ষেত্রে বলে। আবার যারা ফিল্ম মেকার তারাও বলছেন কম্প্রোমাইজ। বিশেষ করে বিগ হাউস, আমি কোনো ব্র্যান্ড বা সংস্থাকে দোষারোপ করছি না, বড় বড় প্রযোজক সংস্থার কাছে ডিরেক্টরদের কি কি কম্প্রোমাইজ করতে হয়, সেখানে নায়ক নায়িকা তারা ঠিক করে দিচ্ছেন, কত দিনের শুটিং হবে সেটা ঠিক করে দিচ্ছেন, ডিওপি এবং কোথা থেকে ক্যামেরা আসবে সবই ঠিক করে দিচ্ছেন। সেক্ষেত্রে কি পরিচালকের মনে হচ্ছে এটা একটা কম্প্রোমাইজের মধ্যে তাকে ফেলে দেওয়া হচ্ছে? না, অন্যদের কথা আমি জানি না, আমার সঙ্গে ওটা কোনোদিন হয়নি। ফ্রম মাই ভেরি ফার্স্ট ফিল্ম, ওড়িয়া ফিল্ম থেকে আজ অবধি ওটা হয়নি কি মানে প্রডিউসার চাপ দিয়েছে কি এটা করো এটা করো, ওটা হয়নি। অ্যান্ড আই হ্যাভ নট অ্যালাউড দ্যাট টু হ্যাপেন। হ্যাঁ, এটা ডিসকাশন হতে পারে, অবশ্যই এটা নেই এটা এটা করবো, অবশ্যই যিনি টাকা লুগনি করছেন তার মতামত তো গুরুত্ব দিতেই হবে, রাইট? হ্যাঁ, বিকজ ইনভেস্ট কেন করবেন? আপনার কাছে তাহলে কম্প্রোমাইজ মানে হচ্ছে খুব কম সময়ের কম মধ্যে। সময়, আমি তাই বলছি, তো সেই জন্য এখন করতে পারছি না ওটা, মানে 15 ডেজের ছবি পারবো না, আমি কোনোদিন পারবো না। কিন্তু ওটা যে করছে ওদেরকে ব্লেম করবো না আমি, বিকজ দে হ্যাভ অলসো টু রান দেয়ার ফ্যামিলি। যে ডাইরেক্টর করছে কি যে টেকনিশিয়ানস করছে, আই কান্ট ব্লেম দেম, দে হ্যাভ টু রান দেয়ার ফ্যামিলি। বাড়ি চলবে কি করে ইফ দে ডোন্ট ডু ফিল্মস? নাহলে পানের দোকান খুলে বসতে হবে। তো ও ছবি করে আসছে ওরা, দে আর অলসো ট্রাইং। I wouldn't say that they are bad or anything. They are also trying, but things are not working. ছোট প্রযোজক সংস্থা অনেকে আছেন, তাদের সঙ্গে কাজ কেন করতে চান না আপনি? আমি একটা কথা বলবো, প্রডিউসার্স আর অ্যাফ্রেড টু কাম টু মি। বলি ये তো হাই বাজেটের ডাইরেক্টর, একে নিয়ে করলে তো মানে মুশকিল হয়ে যাবে, আমরা বলতে পারবো না কমে করো কি কম বাজেট কম্প্রোমাইজ করো, আবার কম্প্রোমাইজ ওয়ার্ড ইউজ করলাম কি এটা ইয়ে করো। তো আপনার কি কোথাও মনে হচ্ছে যে এই যে ছবির বাজেট কম হওয়া এবং ছবির দিন সংখ্যা, অর্থাৎ এটা তো ঠিক কথা যে বিভিন্ন সময় ডিরেক্টর তাকে অনেক শর্ট নিতে হয়, আর আমি যদি চটজলদি কাজ করতে যাই অনেক কম শটে আমায় শর্টকাটে কাজ সারতে হচ্ছে। এমনকি আমাদের ডিওপি আছেন যিনি এই অনুষ্ঠানে, তিনিও শুনছেন যে তাকে যদি লাইট করতেই সময় না দেওয়া হয় তাহলে কি করে ফুটিয়ে তোলা হবে। এক্স্যাক্টলি। কোথাও মনে হচ্ছে নান্দনিকভাবে এই ছবিটা বা ছবিগুলো যেহেতু ধীরে ধীরে পড়তে শুরু করেছে, সেই জন্যেই মানুষের মনে বাংলা ছবি যে আগের জায়গা ছিল, ছবি মানে একটা মায়াবী জগৎ, ছবি মানে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটা আমরা সৃষ্টি করতে পারছি না, যেটা দক্ষিণী চলচ্চিত্রে দারুণভাবে মেনস্ট্রিম তাদের যে চলচ্চিত্রের ধারা সেখানে ফুটিয়ে তুলতে পারছে। ওদের বাজেটও খুব হাই, মানে 200 crore 300 crore ছবি করছে ওরা। এখানে আমরা 3 crore ইয়ে করছি না, স্পেন্ড করছি না। ও লেভেলের তো ভাবাটা ঠিক নয়, বাট যা বাজেট আমরা পাচ্ছি ওতে ভালো ছবি করাটা উই শুড ট্রাই দ্যাট। রবিজি, এবার যে প্রশ্নটা করবো, সিঙ্গেল স্ক্রিনের আর্তনাদ শুনতেই পাচ্ছেন এবং চতুর্দিকে যত সময় গড়াচ্ছে তত একের পর এক হলের প্রদীপ নিভে যাচ্ছে। এটা অনেক ক্ষেত্রে, বিশেষ করে যারা ছবি করেন, ছবি প্রযোজনা করেন, এটা তাদের ক্ষেত্রে উদ্বেগের বিষয়। আমি এবার যে প্রশ্নটা করছি তার মধ্যে কোনো রাজনীতি নেই, কিন্তু আপনি বাম আমলেও এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আবার তৃণমূল আমলেও ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তৃণমূল আমলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই
যাদের আপনারা নায়ক নায়িকা বানিয়েছেন তারা অনেকেই আজকে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, কেউ এমএলএ, বিভিন্ন বিভিন্ন সরকারি পদে তারা রয়েছে। কিন্তু যে ইন্ডাস্ট্রির উন্নতিটা আশা করেছিলেন 2011-তে এ রাজ্যে পরিবর্তনের পর, সেটা কি পেয়েছেন? সেটা দেখতে পাচ্ছেন? আমি বলবো আমার ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ও ইমপ্রুভমেন্টটা নেই। অ্যান্ড আই উড সে যারা মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পলিটিক্সে গিয়েছেন, আই উড রিকোয়েস্ট দেম টু ডু সামথিং ফর দ্য ইন্ডাস্ট্রি। আর্টিস্টদের লাভ পলিটিক্স নিয়েছে, এই পলিটিক্সের লাভটা একটু ইন্ডাস্ট্রি হোক, বিকজ দে নো বেটার। গভর্নমেন্ট একটু হেল্প করলে আই থিঙ্ক ইন্ডাস্ট্রি উইল সার্ভাইভ, সিঙ্গল স্ক্রিনস উইল সার্ভাইভ। যদি সিঙ্গল স্ক্রিন সার্ভাইভ করে, only then the industry will survive, because মাল্টিপ্লেক্স থেকে ম্যাক্সিমাম টাকা তো মাল্টিপ্লেক্স নিয়ে যাচ্ছে। শেয়ারগুলো তো অতটা প্রডিউসার কাছে আসে না কি ডিস্ট্রিবিউটর কাছে আসে না, ম্যাক্সিমাম শেয়ার গোজ টু দ্য মাল্টিপ্লেক্স। সিঙ্গল স্ক্রিন ওয়াজ ওনলি দ্য সোর্স অফ গেটিং মানি, অ্যান্ড সিঙ্গল স্ক্রিন এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও কি মনে হয় পশ্চিমবাংলাতে প্রযোজকদের যে গুরুত্ব পাওয়ার কথা ছিল সেই গুরুত্বটা পায় না? যেমন ধরুন আমি আপনাকে বলি, আপনি তো নিজে 40টার ওপর ছবি হয়ে গেছে, আপনি বিখ্যাত বিখ্যাত জায়গায় কাজ করেছেন, সেটা রামোজিরাও ফিল্ম সিটি হতে পারে, সেটা কলিঙ্গতে হতে পারে, সেটা পশ্চিমবাংলায় রূপায়ণে হতে পারে। আগে যে একটা সাবসিডি বা ভর্তুকি দেওয়া হতো ফিল্মের ক্ষেত্রে, আপনার নিশ্চয়ই মনে আছে, এখন তো সেই ভর্তুকিটা নেই। এই যে সাবসিডি না দেওয়ার জন্য প্রযোজনাতে আগের যে একটা উত্তেজনা ছিল, সেটা কি একটা কারণ পশ্চিমবাংলার ছবির ক্ষেত্রে? সাবসিডিটা আমি বলবো অতটা হেল্প করবো না যতটা বাকি কোঅপারেশনগুলো। আই মিন প্রোডাকশন করার জন্যে কি ডিস্ট্রিবিউশন মানে থিয়েট্রিক্যাল রিলিজ যদি টিকিটের রেটটা কমে দেয় ফর বেঙ্গলি, যে মহারাষ্ট্রতে আছে ওর, আর শোজ মাল্টিপ্লেক্সকে যদি বলো শোজ দিতে, তা দে উইল গিভ এরকম শো দেবে যেতে অডিয়েন্স হবে না। মানে এট দ্য প্রাইম টাইম শোজ, বিশেষ করে শনি রোববার, ইট ইজ কম্পালসারি ইন মহারাষ্ট্র। আনস্টেটের কথা আমি জানি না, ওরা কম্পালসারি করেছে কি প্রপার টাইমিং মানে প্রাইম শো টাইমিং দিতে। ওটা হলে ইট উইল হেল্প, বিকজ এরকম যদি মানে টাইমিংটা পাই যেখানে অডিয়েন্স নর্মালি আসছে না, হিন্দি ছবি লাগলেও আসছে না, তাহলে ওটা কি করে প্রোগ্রেস করবে আমাদের ইন্ডাস্ট্রি। অ্যান্ড সিঙ্গল স্ক্রিন, আই উড সে সিঙ্গল স্ক্রিন ইজ এ মাস্ট, সিঙ্গল স্ক্রিন থাকা উচিত। রবিজি, আমি অনেক দিন আগে আমার একেবারে জীবনের শুরুতে তখন ফিল্মে কাজ হতো, এখনও মনে আছে, সুনির্মল মজুমদার ডিওপি ছিলেন। আমরা পুরীতে কাজ করতে গিয়েছিলাম, সেখানে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজন ছিলেন। সেখানে যে শৃঙ্খলা, যে ডিসিপ্লিন, ডিরেক্টর এবং প্রযোজককে যে সম্মান দেয় ওখানকার টেকনিশিয়ানরা, ক্রু মেম্বাররা, কোথাও কি মনে হচ্ছে বাংলায় উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সম্মানটা পরিচালক বা ডিরেক্টর পায়, বাংলাতে কি সেটা পায়? কিছু বছর আগে ছিল ওটা, মানে ফিউ ইয়ার্স ব্যাক ডিসিপ্লিন আর ওসব বিগিনিংয়ে যখন আমি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট এসেছিলাম, তো আই হ্যাড সিন দ্যাট ডিসিপ্লিন ওয়াজ নট দেয়ার ফ্র্যাঙ্কলি। মানে একটা প্রোডাকশন বয় বসে আছে, সিনিয়র আর্টিস্ট যাচ্ছে, চেয়ারে বসে আছে, হি উড নট স্ট্যান্ড আপ। সিনিয়র সৌমিত্রদা যাচ্ছেন কি কেউ যাচ্ছে, বসে আছে তো বসেই আছে। বাট দ্যাট ডিসিপ্লিন হ্যাজ ডেফিনেটলি কাম নাও, মানে পিপল হ্যাভ স্টার্টেড রেসপেক্টিং। বাট ওভারঅল যে বলতে গেলে somewhere things are not working properly. I mean, ওটা বলা উচিত হবে না, অনেকদের ইন্টারফারেন্স নিয়ে যাকে বলে না এভরিওয়ান হ্যাজ গট অথরিটি, যে অথরিটি যদি পেয়ে যায় তাহলে ও ডিসিপ্লিন থাকবে না। সাউথে এভরি টেকনিশিয়ান, এভরি আর্টিস্ট ইজ রেসপেক্টেড, ওটা থাকা উচিত। আপনি তো খুব কাছাকাছি বাংলা ছবিকে দেখলেন এবং আপনার সঙ্গে মারাঠা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানেও একটা খুব গভীর সম্পর্ক আছে, আপনি নিজেও তো কাজ করেছেন। কোথাও মনে হচ্ছে কি যে মহারাষ্ট্রে মারাঠি ফিল্ম যে জায়গায় উঠেছে, পশ্চিম বাংলায়
বাংলা ছবি রিজিওনাল ফিল্ম হিসেবে সেই জায়গায় উঠতে পারেনি? এখন নেই, কিছু বছর আগে ছিল। পিপল ইউজ টু ডিসকাস বেঙ্গলি ফিল্মস দেয়ার, কারণ রাজশ্রী প্রোডাকশনে তো আমার পূর্ণ সম্পর্ক, অ্যাসিস্ট করেছিলাম ওখানে, তো সবার সঙ্গে ছিল। তো when I went to meet them, they used to say, রাজবাবু যে সুরজজির ফাদার বলে, দিস পিকচার ইজ কালেক্টেড সো মাচ, দিস পিকচার, ওনার কাছে টোটাল ডাটা আছে, কালেক্ট করেন উনি। এভরি প্রডিউসার ইজ টু ডিসকাস দেয়ার বেঙ্গলি ফিল্মস। আজকে ওটা নেই। ইয়ে অনুরাগ কাশ্যপ একটা কমেন্ট করে চলে গেল, মানে উই হ্যাভ গিভেন স্পেস টু ফর দেম টু কমেন্ট। আপনি কি সমর্থন করেন অনুরাগ কাশ্যপ যে কথা বলেছেন? সমর্থন করেন অনুরাগ কাশ্যপের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যে কথা বলেছেন? দেখুন, বলার ঢংটা খারাপ হতে পারে, বাট উই আর নট মেকিং গুড ফিল্মস টুডে। এটা স্বীকার করতেই হবে, হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে। হ্যাঁ, মানে টু সাম এক্সটেন্ট বলার ঢংটা খুব বাজে ছিল, কি মানে ইনসাল্টিং এ ছিল। হি কুড হ্যাভ পুট ইট ইন এ প্রপার, much more polite way. But I think we should take the message, not the words. Ki let us make good films. আমি এটা বলবো না স্বীকার করছি কি স্বীকার করবো না। I'll stay neutral. I'll just say the comment should have come in a proper perspective. ওটা মেসেজটা কি somewhere we are failing. আমি এবার চলে যাচ্ছি একদম অন্য প্রসঙ্গে। বিপ্লব রায়চৌধুরীর মতো ফিল্ম ডিরেক্টরের সঙ্গে আপনার দাদা কাজ করেছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন ডিওপি হিসেবে, এবং বিপ্লববাবু সেই সময় যে ছবি করেছেন, অনেকে বলেন ক্যালকাটা আর্ট ফিল্মসের যে ছবিগুলো রয়েছে উড়িয়া ভাষাতে তাই হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় বিখ্যাত বাঙালি সাহিত্যিক, তার গল্প অবলম্বনে আমরা জানি গরম ভাত এবং ভূতের গল্প উড়িয়াতে সেই সময় শুধুমাত্র জাতীয় পুরস্কার পায়নি, মানুষও দেখতে গেছেন দল বেঁধে সেই ছবি। বিপ্লববাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং এই যে একটা আর্ট হাউস ছবির ধারা কলকাতায় ছিল, এবং সেটা 1952 বা 1950-এ আমি বলবো যে শুরু হয়ে গিয়েছিল, 1952 সালেও আমরা দেখতে পাচ্ছি যে বিখ্যাত ছবি, যে ছবি ছিন্নমূল, এবং পরবর্তীকালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, ঋত্বিক ঘটকের নাগরিক থেকে শুরু করে একের পর এক ছবি, এবং সেই ছবির ধারায় উৎপলেন্দু চক্রবর্তী, নবেন্দু চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, তারও আগে পূর্ণেন্দু পত্রী, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এদের মতো বিখ্যাত ফিল্ম মেকাররা কাজ করেছেন। এবং সেটা উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিপ্লববাবুর হাতে ধরে সেরকম ছবি হয়েছে। তা আপনার কি কোথাও মনে হচ্ছে যে, বা মনে হয়েছে যে ধারাটা তৈরি হয়েছিল সেই ধারাটা এখন আর নেই? হ্যাঁ, ও ধারাটা নেই, মানে যে লেভেলের উনি কাজ করতেন, কি এরা কাজ করতেন, এবং যে আর্ট হাউস ছবির ব্যাপারটা ছিল এখন সেটা নেই। ইট ইজ ডিফারেন্ট নাও, মানে হয়তো টাইমের সঙ্গে ওটা চেঞ্জ হয়েছে। যাকে মানে কমার্শিয়ালও আগে যে কমার্শিয়াল হচ্ছিল, এখন ইট ইজ ডিফারেন্ট। So with time things have changed. So I won't say only to, of course they were all genius, but other shadow te few of them are making films. I don't know how. I can't compare them with. I can't compare these directors with them. ওটা কম্পেয়ার করতে পারবো না। পার্থক্যটা কি এটাই যে দক্ষিণের ছবিটুকে আমাদের এখানে মেইন স্ট্রিমের বাংলা ছবি হলে মানুষ ছবি দেখতে যায় আর ক্রিটিকরা বদনাম করে দক্ষিণের ছবি থেকে টোকা বলে। আর যারা এখন আর্ট হাউস ছবি বা যারা প্যারালাল ফিল্ম, অফবিট ছবি করে, তারা আসলে বিদেশি ছবি থেকে টুকছে। সেটা সুইজারল্যান্ডের, মানে সেটা রাশিয়ান ছবি হতে পারে, দক্ষিণ কোরিয়ার ছবি হতে পারে, ফরাসি ছবি হতে পারে, সেখান থেকে টুকছে। মানে এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টোকাটুকিটা আগের থেকে কমেনি, বরং বেড়েছে। আগে যেটা আর্ট হাউস ছবিতে টোকাটুকি ছিল না, এখন সেখানেও হচ্ছে। অ্যাকচুয়ালি আমি মানে বুঝতে পারছি না রিমেকের জন্য ওয়াই দে হ্যাভ এ প্রবলেম। সাম সেকশন দে হ্যাভ এ প্রবলেম কি রিমেক হচ্ছে, রিমেক সব জায়গায় হচ্ছে না, কিন্তু অনেকে তো রিমেকটা বলছে না। হ্যাঁ, না বলুক, না বললেও আপনি না বললেও দে উইল ডিগ ইট আউট। ইউ অ্যানাউন্স এ ফিল্ম অ্যান্ড দে স্টার্ট ডিগিং। কোনটা আমি একটা ছবি করছিলাম জামাই 420, পিপল স্টার্টেড ডিগিং, কোনো ছবির রিমেক নেই, মানে 50টা
কমেডি ফিল্মস দে স্টার্টেড নেমিং দ্যাট ওরকম ছবি ওর রকম হতে তার পারে মানে বাট স্টোরি নেই ওটা জামাই 420 আপনি কোথাও থেকে কপি করা নয়? बिल्कुल नहीं 1% नहीं but people started comparing এটা problem আছে and if you make a remake whether you announce or don't announce people the audience if that accept they accept what is the problem with you ultimately entertainment is the main thing জ্ঞান দেওয়ার আছে ডকুমেন্টারি বানাও or other type of film জ্ঞান দেওয়ার তোমরা জ্ঞান দাও we want to give entertainment so what is the problem with that maje that is infighting has spoiled this house actually ekta huge family and ote jodi infighting hoy তাহলে family থাকবে কোথায় that is how this industry has disintegrated you can't blame anyone else the people of the industry ওরাই রেসপন্সিবল এটা রিমেক ওটা রিমেক আরে তোমরা কাজ করো না তোমাদের কাজ করো তুমি হলিউড থেকে স্ক্রিপ্ট নাও কি কোরিয়া থেকে নাও যেখান থেকে নাও we don't have any problem so why when one makes commercial film if it is a remake হিন্দিতে রিমেক হচ্ছে না হয় তো if picture is good or bad audience will say যদি না বাংলার ক্ষেত্রে রবিজি এটা তো মানবেন দেখুন দৃশ্যম ছবিটাও তো রিমেক এ বিষয়ে তো কারো সন্দেহ নেই কিন্তু বাংলাতেও তো এরকম ছবি আমরা দেখেছি যেখানে রিমেক করতে গিয়ে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না মানে সেখানকার নায়ক যে রঙের জামা পরেছে যে বোতাম পরেছে সেই বোতামই লাগানো হচ্ছে কোনো রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না কিন্তু অনেক সময় এরকমও তো হয়েছে যে যখন বোম ব্লাস্ট করেছে আমরা দেখতে পাচ্ছি যে তার আগে সবাই বাংলার পোশাক পরেছিল কিন্তু ব্লাস্ট করার সময় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় লুঙ্গি বা দক্ষিণ ভারতের মতো ড্রেস আমরা দেখেছি এখন এই ধরনের বোকা রিমেকের জন্য কি রিমেকের নাম খারাপ হচ্ছে না ও এ করাটা ভুল মানে যদি ইফ ইউ অ্যাডপ্ট সাম স্ক্রিপ্ট ওকে একটু বাংলা আনা করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ যদি অ্যাজ ইট ইজ কপি কারণ কি হয় ব্লাস্ট হলো ব্লাস্টের জন্য খরচ করতে পারবে না তাই ওরা স্টক শট নিয়ে ওটা লাগিয়ে দিল দ্যাট ইজ রং আই উইল ডেফিনেটলি সে ওটা ভুল কিন্তু ওটা নিয়ে তো ক্রিটিসিজম হতো ওটা নিয়ে ক্রিটিসাইজ করো ও স্ক্রিপ্টে ও সাবজেক্টকে কি ও ছবিকে কি ও সিকোয়েন্সকে তো ওয়াই ডু ইউ জেনারেলাইজ দ্য হোল থিং টোটাল সব রিমেকটা ওরকম তো নয় तो you have to particularly criticize करो you can criticize a single film जो जाते भूल होचे if there is some mistake in any film even the अपने बोलूँ original टा था if there is a mistake you should criticize and I think criticism should be healthy because if you criticize one should improvise on that कि correct करबे निजे के but in general कहा के टेने नेवा लाइक जाके बोले चिलिकार कोंकड़ा crabs they will not allow other crabs to go up টেনে নেবে নিচে আপনি কি বলছেন বাংলায় কাঁকড়ার সংখ্যা একটু বেশি বেশি অনেক বেশি দ্যাট ইজ ওয়াই ইন্ডাস্ট্রি ইজ সাফারিং একটা ইন এ হিউজ ফ্যামিলি ইফ দ্যার ইজ ইনফাইটিং ওয়াই উইল আউটসাইডার রেসপেক্ট দ্যাট ফ্যামিলি যদি আমি গিয়ে আমার ভাইয়ের সম্পর্কে ওখানে খারাপ বলি তো ভাইয়ের লোকটা ভাইকে কেন রেসপেক্ট করবে যদি ভাইকে রেসপেক্ট করবে না আমাদেরকে কেন রেসপেক্ট করবে ফ্যামিলিকে কেন রেসপেক্ট করবে ইউথ শুড বি ইউনাইটেড তাহলে মানে বাংলায় আপনি বলছেন ব্যাকবাইটিং বা এই যে পেছনে কথা বলা এটা একটু বেশি অনেক 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 আছে ব্যাকবাইটিং unnecessary criticizing I would always say there should be a competition always competition should be healthy যদি কম্পিটিশন হেলদি থাকে না মানে একটা লাইন কে টেনেছে ইউ নিড নট রাব দ্যাট লাইন ইউ শুড মেক এ বিগার লাইন দেন দ্যাট তার মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রবি কিনাগির বিরুদ্ধে আপনার সাফল্য পাওয়ার পর একটা বিরাট চক্র তৈরি হয়েছিল না না ওটা বলবো না আমি কারণ আমি ওটা রিয়েলাইজ করিনি কোনোদিন চক্র কোনোদিন হয়নি আই ডোন্ট থিঙ্ক সো মানে I don't find anyone to be my enemy. If there are, I don't know. And
if there are, I will learn from them. কারণ যদি enemy হয়েছে, if they are jealous of me, I will be proud. If they find anything wrong with me, I will correct that. কোথাও মনে হয় আপনি একের পর এক যে ছবিগুলো তৈরি করেছিলেন, আজকে সেই ছবিগুলো যদি তৈরি হতো, তাহলে যেহেতু সময়টা পরিবর্তন, মানে অনেকটা পরিবর্তন ঘটে গেছে, এখন দাঁড়িয়ে রবি কিনাগির যে দারুণ সব ফর্মুলা বা রেসিপি ছিল, সেগুলো এখন কাজে লাগছে না? লাগবে, ডেফিনেটলি লাগবে। আমি তো দুটো স্ক্রিপ্টে কাজ করছি, অ্যান্ড ওটাই মানে একটা কমেডি আছে, একটা অ্যাকশন আছে, আর একটা ডিফারেন্ট টাইপের ছবি আছে, ওটা আজ অব্দি হয়নি এখানে। দেখি মানে আনলেস অ্যান্ড আনটিল থিংস ম্যাটেরিয়ালাইজ, ইট ইজ স্টিল ইন প্ল্যানিং স্টেজ। না, আমার সঙ্গে রবিজির কথা হয়ে গেছে, একটা দারুণ প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্ট নিয়ে এখন তিনি কথা বলবেন না প্রকাশ্যে, যথাসময়ে প্রকাশ পাবে। এবং এটুকু আমি বলতে পারি সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়ে, এমন একটি ছবি হতে চলেছে যে ছবিটির বিষয় এবং যে ছবিটি শুধুমাত্র বাংলা, উড়িষ্যা, আর্যাবর্ত বা দক্ষিণ ভারত নয়, এ ছবি যদি ঠিক মতো করা যায় তাহলে মহাকালে এই ছবি থেকে যাবে। আমি এর বেশি কিছু বলিনি, এর কিছু বলছিও না, আমি এই বিষয়ে আলোচনা করব না, তার কারণ আমি নিজেও চাই যখন বিষয়টি হবে তখন অবশ্যই R+ নিউজ এবং আমাদের নিউজ রুমে আপনি আবার আসবেন, ওই বিষয়েই কথা বলবো, তার কারণ ওই বিষয়ে কথা বলে শেষ করা যাবে না। আমি যে বিষয়টা আসছিলাম, আপনার কি কোথাও মনে হচ্ছে যে বাংলা ছবিকে যদি সত্যি বাজারে এই মুহূর্তে বাজারে সফল হতে হয়, তাহলে নতুন মুখ থেকে শুরু করে পুরনোদের যে সমস্ত স্ট্র্যাটেজি বা কৌশল আছে সেগুলোকে নতুনভাবে প্রয়োগ করে আরও বেশি লগ্নি করে এবং একটা মায়াবী জগৎ তৈরি করে মানুষের কাছে আসতে হবে, যেখানে দক্ষিণের ছবি, আন্তর্জাতিক ছবি, ওয়েব সিরিজ দেখে যে বাংলা ছবির দর্শকের চোখ এখন সেট হয়ে গেছে তাকে নতুন কিছু দিতে হবে। এটাই তো চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি, বিকজ আর এর জন্য সবাই মিলিয়ে কাজ করতে হবে। দেখুন মানে আমরা দক্ষিণের ছবি বলছি কি ওখান থেকে নিয়েছি, কি হিন্দি ছবি থেকে নিয়েছি, দে হ্যাভ অলসো কাম। ভূতের ভবিষ্যৎ ওরা নিয়ে গেছে, সাউথে নিয়ে গেছে, বম্বেতেও নিয়ে গেছে। হাউ ফার দে আর সাকসেসফুল দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এখানকার ছবিও ওরা চাইছে করতে, তো ওয়াই ডোন্ট উই ওয়ার্ক টু দ্যাট সাইড, কি লেট দেম কাম টু আস। এরা আমরা চেষ্টা আমাদের ভূতের ভবিষ্যৎ কেমন লেগেছে আপনার? খুব ভালো লেগেছে, খুব ভালো, ফ্যান্টাস্টিক। রবিজি, আপনার সঙ্গে কথা বলে এবং আপনার পারিবারিক কারণেই আপনার ফিল্মের একটা ঐতিহ্য আছে, তা আপনার মনে হয় না, মানে এটা আমি আপনাকে আঘাত করে বলছি না, ভূতের ভবিষ্যৎ বা ধরুন বিপ্লব বাবুর মতো বা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক থেকে শুরু করে গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, এদের ধারার এমন একটা ছবি করি যে ছবিতে নায়ক নায়িকার হঠাৎ দেখা হয়ে যাবে, তারপরের সিকোয়েন্সে আমরা দেখলাম তারা সুইজারল্যান্ডে নাচ করতে শুরু করেছে বরফের মধ্যে হালকা সিল্কের শাড়ি পরে, অথবা ধরুন হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যাবে যে ঘটনা বাস্তবে ঘটতে পারে না। এগুলো ছেড়ে মনে হয় না আরও বেশি অর্থবহ ছবি করি? কারণ আপনার যেহেতু ছবির একটা ধারা রয়েছে। এটা আপনি ঠিকই বলছেন কি, যে রিয়েলিস্টিক যাকে বলুন, আমি ফ্র্যাঙ্কলি বলবো সত্যজিৎ বাবু কি ঋত্বিক বাবু ওনার মতন ছবি করতে পারবো না, ও স্টেট অফ মাইন্ড নেই, বিকজ দ্যাট হ্যাজ এ ডিফারেন্ট। বিপ্লবদার সঙ্গে কাজ করেছি, কিন্তু ওর এটা কি বলে ওকে সেট মাইন্ডসেট যে থিঙ্কিংয়ের ওটা নেই, কমার্শিয়াল সাইডে আছে। আর কমার্শিয়াল সাইডে যেটা একটু লিবার্টি নিচ্ছি আমরা, কি সিল্কের শাড়ি কি শিফনের শাড়ি পরে বরফে, আর ওখানে হিরোইনও বেহোশ হয়ে যায়, তারপরে ওকে এরকম হয়েছে আপনার কোনো জায়গায়? কিরকম শুনে একটু। 100% লাভের গান করতে গিয়েছিলাম, তখন অবস্থা খারাপ হয়ে গেল ঠান্ডায়, জিতের মানে ইয়ে ঠান্ডায়, তারপরে ওকে মালিশ করে ইয়ে করে তেল দিয়ে তারপরে আবার শুটিং স্টার্ট করলাম। অ্যালপসে, মাউন্ট অ্যালপসে শুটিং করছিলাম।
তো এটা হয় না, আমার খুব জানতে ইচ্ছে করে যে শিফনের শাড়ি পরে ধরুন এই যে তুষার ঘেরা পর্বতমালার মধ্যে নায়িকা নাচছেন, আবার কোনো কোনো জায়গায় দেওয়া হচ্ছে ফ্যান দিয়ে হাওয়াও দেওয়া হচ্ছে, মানে ছবিতে বোঝা যাচ্ছে। আমি শুধু ভাবছি ওই রকম তাপমাত্রায় দাঁড়িয়ে শিফনের শাড়ি পরে সেখানে আবার যন্ত্রচালিত ফ্যান দিয়ে শাড়িও উঠছে, সে সময় কতটা ঠান্ডার সহ্য করতে হয়। ওদের মতলব উই শুড অ্যাপ্রিশিয়েট দেম অ্যান্ড থ্যাঙ্ক দেম কি ওরা এগ্রি করছে এটা করতে। মানে অনেক কষ্ট, ওরা কষ্ট করে, মানে আর্টিস্টরা খালি কমফর্ট নেই, দে অলসো স্লগ। জীবন সঙ্গীতে কালী ব্যানার্জি অভিনয় করছেন, আবার আই লাভ ইউতে দেবের সঙ্গেও আপনি কাজ করছেন। আমি এ বিষয়ে দেবকে কোনো সমালোচনা করছি না, তখন আপনি বলেছেন নিউ কামার এবং নতুন এসেছে, সবেমাত্র একটা ছবি হয়েছে এবং নিজেকে সে তৈরি করেছে। আবার কালীবাবু যে ছবি করছেন তখন উনি জীবনের সায়ান্নে চলে এসেছেন, তার আগে একের পর এক ছবি করেছেন, মানে প্রায় তো 300টার কাছাকাছি ছবি হয়ে গেছে, বোধহয় তার বেশিই হবে। এই ধরনের নতুন অ্যাক্টর আর যারা জাত অভিনেতা কাজ করতে গিয়ে ডিরেক্টর হিসেবে, নির্দেশক হিসেবে, পরিচালক হিসেবে এদেরকে একসঙ্গে ছবিতে বিভিন্ন সময় মেলানো, এই অঙ্কটা কি, রেসিপিটা কি? এইটা তো আমি মনে করি আর্টিস্টের যে ক্যাপাসিটিটা, যেমন কালিদা আছেন কি সৌমিত্রদা আছেন, দে আর সিজনড অ্যাক্টার্স, তো ওখানে নিজেকে কষ্ট করতে হয় না, ওয়ান হ্যাজ টু এক্সপ্লেন প্রপারলি কি এটা দরকার, অ্যান্ড দে ডেলিভার, তাতে মানে প্রবলেম হয় না। অ্যান্ড ফর এ নিউ কামার লাইক দেব, যখন দেব আই লাভ ইউ করছেন, आई हैड टू एक्सप्लेन हिम, ये करो नहीं, ऐसा नहीं, ऐसा करो, ऐसा नहीं, ये करो। तो নিজেকে একটু কষ্ট করতে হয়, আর ওখানে আই হ্যাভ টু এক্সপ্লেন প্রপারলি কি এটা দরকার, বিকজ দে আর ভেরি সিজনড, দে আর ভেরি মেটিকুলাস। সৌমিত্রদা ছিলেন কি কালিদা ছিলেন, দে আর ভেরি মেটিকুলাস, কি কী দরকার, কী চাইছে ওটা এক্সপ্লেন করে দিলে দে উড ডেলিভার। হ্যাঁ, এটা ঠিক লাগেনি দাদা, আরেকটা ওকে। এখানে যদি নতুন অ্যাক্টর্স আছে, উই হ্যাভ টু স্লগ আফটার দ্যাম, কারণ বিকজ দে আর নিউ, দে ডোন্ট নো মেনি থিংস। ওরা তো সব কিছু বুঝে না, ক্যামেরা এদিকে লুক দো, এদিকে দাঁড়াও, কি এদিকে। আজকে মিথুন দাকে বলতে গেলে ইধার হ্যাঁ ইধার, হি নোজ কোথায় দিকে ফেস আসবে, কোথায় টার্ন করবে, কোথায় ইয়ে করবে, খালি ইউ হ্যাভ টু এক্সপ্লেন হিম দ্য সিকোয়েন্স, এটা এটা দরকার, অ্যান্ড দিস ইজ দ্য মুড, এটা দরকার। কিন্তু নতুনকে সব কিছু বোঝাতে হবে, এটা করো, এরকম নেই, এটা করো, এর মুডটা প্রপার লাগছে না, বিকজ ইউ হ্যাভ ডান সাচ অ্যান্ড সাচ ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড, অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ টু গিভ এক্সপ্রেশন, এসব এক্সপ্লেন করতে হয়। আর ওদেরকে এক্সপ্লেন করতে হয় না, ওদেরকে খালি বলতে এর আগে এটা ঘটেছিল, হয়ে গেল। মিঠুন চক্রবর্তী, দেব দুজনে একসঙ্গে অভিনয়ও করেছেন, আপনি দেখছেন। মিঠুন চক্রবর্তী তার আগে তাহাদের কথার মতো ছবিও করেছেন, আবার তিনি বলিউডে মানে ডিস্কো ডান্সকে এমন জায়গায় নিয়ে চলে গেছেন যেটাকে বলা হয় একটা মানে ফেনোমেন, যেটাকে বলা হয় আর কি সুপার ডুপার হিট। তা মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা এবং স্টার কোথাও কি বাংলাতে এই মুহূর্তে আর চোখে পড়ছে না কাউকে? ওরকম স্ক্রিপ্ট থাকলে, মানে উনি তো করছেন, তো এখন কন্টিনিউস করছেন ছবি, চলছে। মিঠুন দাস সম্পর্কে আপনার নিজের ধারণা কি? হি ইজ এ থরো প্রফেশনাল, ভেরি ডিসিপ্লিনড, মানে যে টাইমটা বলবেন উনি ও টাইমে উনি থাকবেন, অ্যান্ড অফকোর্স উইথ এজ হি কান্ট ওয়ার্ক দ্যাট হার্ড। এজ আছে, ব্যাক প্রবলেম আছে, যা আছে। আমি দুটো ছবি করেছি, যুদ্ধ অ্যান্ড হিরোগিরি, তাই আই ওয়াজ ভেরি কমফর্টেবল উইথ হিম। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমার যেটা জানার ইচ্ছে, একজন পরিচালক হিসেবে আপনি বলবেন যে বাংলায় স্টার হতে গেলে অভিনয় জানা কি খুব জরুরি? নিশ্চয়ই,
অভিনয় করলে কি করে হবে? দেখুন মানে অনেক বম্বেতে there are many actors who are ordinary looking. Ayushmann Khurrana is not handsome. Nawazuddin, he is not handsome. Even Om Puri যখন করছিলেন অর্ধসত্য পরে, after অর্ধসত্য he was looking more handsome than any actor. Success এর ছাপ চলে আসে. But you have to be a good actor. ফির অজয় দেবগন যখন স্টার্ট করলো, he was not handsome. But aura, he created an aura. যার পরে he became a star. তো অ্যাক্টিং জানা তো নিহাতি দরকার। কিন্তু আপনি নিজেও বলেছেন দেব বা জিৎ যখন শুরু করেছিলেন সেই হিসেবে তো অভিনেতা হিসেবে তো দারুণ কিছু ছিল না। না না, দারুণ ছিল কিন্তু স্লগড। সব অভিনেতাই স্টার হয় না, হ্যাঁ এটাও যেমন ঠিক। Correct. আবার সব স্টারেরাও তো অভিনেতা হিসেবে সেরকম জায়গায় পৌঁছান না। ওনলি দোজ হু ওয়ার্ক, নিজের উপরে কাজ করবে, নিজের ল্যাকুনাসটা বুঝবে, নিজের শর্ট ফলিংসটাকে কারেক্ট করবে, দে ক্যান বি সাকসেসফুল। যে ভেবে নেবে কি আমি সব কিছু জানি, মানে অনেকরা এসে নিউ কামার্स बोला वो क्या एक्टिंग करता है उससे सर मैं बेटर कर सकता हूँ, तो हम तकुन बोली चले जा बाहर। डोंट कंपेयर विथ एनी सक्सेसफुल, यू प्रूव योरसेल्फ एंड इट इज़ रॉन्ग कि मैं उससे बेटर कर सकता हूँ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইগোটা বোধহয় একটা স্লো পয়জনিং এর মতো একটা মানুষকে শেষ করে দিতে পারে। डेफिनेट एनीवेयर ইগোটা সব জায়গায় শেষ করে দেয় মানুষকে। কোথাও মনে হয় না দেব তো এখন প্রযোজক, রবি কিনাগি হাতেই তো দেব তৈরি হয়েছে, দেব তো ডাকে না রবি কিনাগিকে। ওর মর্জি। দেখা হয় এখন? হ্যাঁ হ্যাঁ হয়, দেখা হয়। কোথাও কি মনে হয় এই যে একের পর এক মানুষ যাদের আপনারা তৈরি করে দিলেন, তৈরি করার পর তারা যখন আকাশে উঠছে তখন মনে হয় যে আপনার হাত থেকে তৈরি হয়েছে কিন্তু আপনাকে আর সেই সম্মানটা দিল না? No, no, I am happy that they are successful. Because somewhere I feel कि I have contributed to their success. So I feel proud कि they are successful today. এত ভালো বাংলাটা শিখলেন কি করে? বলতে বলতেই শিখলাম, মানে যখন ঢুকেছি আই ইউজ টু মানে ডায়লগ যখন তা আমি আজও ইংলিশে লিখিনি, রোমানে, বাংলা ডায়লগে রোমানে এটা করিনি। ওড়িয়াতে আমি পড়তে পারিনি কি লিখতে পারিনি আজও, কিন্তু আই ইউজ টু গেট ইট রিটার্ন ইন রোমান। ওটা কনস্ট্যান্টলি পড়তাম আর মিনিংটা যদি জানতে পারিনি তো জিজ্ঞেস করতাম। এমনি তো বাংলা এবং উড়িয়া তো খুব কাছাকাছি। हाँ हाँ, तो जिज्ञेस करता हूँ एंड ये जो पढ़ाटा एंड रिपीटिंग दैट हेल्प मी इम्प्रूव ने কিছুক্ষণ ইমপ্রুভ করলাম। আজও ওর অ্যাকসেন্ট আছে কি ভুলভাল বলছি। বাংলার খাবার এবং উড়িষ্যার খাবার কতটা তফাৎ? বেশি তফাৎ নেই, অলমোস্ট সেম। আমরা তো যারা নেবারিং স্টেট তো না, আমরা তো সবসময় উড়িষ্যার পাচকের হাতের রান্না খেতে খুব ভালোবাসি এবং আমরা মনে করি বাংলার রান্না উড়িষ্যার লোক যদি করে দিতে পারে, এবং বিশেষ করে মেদিনীপুর থেকে শুরু করে একটা বিস্তীর্ণ অংশে বিভিন্ন হোটেলে এই ধরনের পাচকদের খুব গুরুত্ব আছে। আমি এবার যে প্রশ্নটা করব সে প্রশ্নটা হচ্ছে, এতদিন বাংলায় আছেন, কাউকে ভালো লাগেনি? কিসের বাঙালি মহিলা, বাঙালি মহিলা? হ্যাঁ না, আমি বললাম তো ওদিকে ঢুকিনি আমি কোনোদিন। এই অনুষ্ঠানটা কি বৌদি দেখবেন? হ্যাঁ দেখাবো ডেফিনেটলি। ও, সেই জন্য বলছেন না? না 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 না, ওরকম কিছু নেই। রবিজি, এবার একেবারে অন্য প্রশ্ন। আচ্ছা, যদি বা না দেখায় তাহলে তো জানতেও পারবো না। হ্যাঁ, তো কোনো অসুবিধা তাহলে নেই, আরো কিন্তু- দেখাবেন? হ্যাঁ আর তাহলে বৌদিকে আরো দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, নেই এটা দেখা। একটা ইন্টারভিউ ওড়িশাতে রিসেন্টলি লাস্ট ইয়ার একজন ইন্টারভিউ করেছিলেন, তখন সেম প্রশ্ন জিজ্ঞেস করলেন, আর বৌদি ছিলেন স্টুডিওতে। রচনা ব্যানার্জি কি উড়িষ্যাতে খুব পপুলার, মানে জনপ্রিয়? রচনা হ্যাঁ ব্যানার্জি হ্যাঁ, she was a star there, Rachna.
ওর সঙ্গে আমার 7 ফিল্মস হয়েছে ওখানে, হ্যাঁ, এখানে একটাও হয়নি। তার মানে কি রচনা ব্যানার্জি আপনার মতে উড়িয়া ফিল্মে যে জায়গায় রয়েছেন বাংলা ছবিতে সে জায়গায় নেই? হ্যাঁ, সেই জায়গাটা হয়নি, মানে আনফর্চুনেটলি শি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, বাট আনফর্চুনেটলি ও জায়গাটা মানে যে ওড়িশাতে যা জায়গা উনি করেছিলেন এখানে অতটা হয়নি। শি হ্যাজ ডান সাকসেসফুল ফিল্মস ডেফিনেটলি, বাট দেয়ার শি ওয়াজ ভেরি সাকসেসফুল। আমি ইন্ট্রোডিউস করেছি তো ওকে উড়িয়াতে। মাই ফিল্ম ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম শি ডিড দেন। কি করে রচনা ব্যানার্জিকে আবিষ্কার করলেন? এই জিজ্ঞেস করতে করতে সামওয়ান সাজেস্টেড, মানে আমরা হিরোইন খুঁজছিলাম, তো সামওয়ান সাজেস্টেড হার নেম, গিয়ে দেখা করলাম, সাইন করে উই স্টার্টেড। তার মানে রচনা ব্যানার্জি থেকে দেব একের পর এক স্টার হওয়া মানুষগুলোকে দেখেছেন, আজও সম্পর্কগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে ভালো সম্পর্কই আছে। দেখুন রবিজি, সুন্দরী মেয়েদের বয়স জিজ্ঞেস করা যেমন শিষ্টাচারে বাধে, তেমন সুদর্শন পুরুষকেও আমি কখনো জিজ্ঞেস করি না আপনার কত বয়স হয়েছে। কিন্তু দেখতে দেখতে 40টার বেশি ছবি হয়ে গেছে, দীর্ঘদিন চলচ্চিত্র এই ইন্ডাস্ট্রিকে গুলে খেয়েছেন, মানে উড়িষ্যা থেকে বাংলা থেকে মুম্বাই সমস্ত কিছু দেখেছেন। এখনো স্বপ্ন দেখেন ছবি করার? নিশ্চয়ই, আই উইল ডু ফিল্মস। আমি ফিল্মস করতে চাই, কাজ করতে চাই টিল মাই লাস্ট ব্রেথ। যেদিন আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন ছবি করাটা বন্ধ হবে। রবিজি, আপনার কথা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল আন্দ্রে ওয়েসার কথা। তখন তার বয়স 90 পেরিয়ে গিয়েছেন, তখনও তিনি অবিরত ছবি করছেন। পৃথিবীর যাবতীয় পুরস্কার তিনি পেয়ে গিয়েছেন, অস্কার থেকে কান চলচ্চিত্র উৎসব থেকে গোটা পৃথিবীতে ফিল্ম স্টাডিজে তিনি প্রমাণ করেছেন তিনিও একটা চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তা সত্ত্বেও তার মৃত্যুর পর তার স্টাডিতে, টেবিলে, ড্রয়ারে পাওয়া গেল 6টা চিত্রনাট্য। আসলে একজন চলচ্চিত্রকার তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার ভুবন রচনা করতে চায়। আমরাও চাই রবিজি আপনি আপনার ভুবন রচনা করুন এবং বাংলার আকাশে আবার রবির ছটায় বাংলার চলচ্চিত্র মোদীরা তারা খুশি হোক, আনন্দিত হোক। আপনি আনন্দে থাকুন এবং আমাদেরও আনন্দে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।